চুমুকে। শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক সুবর্ণা রায়। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই আপনার লেখালেখির জগতে আসার জার্নিটা শুরু কিভাবে হয়েছিল এবং কবে মনে হয়েছে যে আমি লিখতেও পারি? আমার প্রথম লেখা শুরু হয় আমি যখন ক্লাস 10-এ পড়ি। তখন তখন আমার ভেতরে কিছু কল্পনা, কিছু ইচ্ছা বা দুজন কনভারসেশন, কথোপকথন করছে, সেগুলো চিঠির মতো করে আমি খাতায় লিখতাম। পড়তে বসেছি, পড়ার ফাঁকে এগুলোই লিখতাম। তারপর আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি কুমুদিনী সরকারি কলেজে, তখন আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। তো তখন বাড়ির জন্য খুব মন খারাপ হতো। আমার মনে হতো যে আমি এখানে থাকবো না, আমি বাড়িতে চলে যাব, বাবা মায়ের কাছে চলে যাব, এখানে ভালো লাগছে না। তখন আমাদের ম্যাগাজিন বের হয় একটা কলেজে। তখন আমরা যারা নবীন শিক্ষার্থী, আমাদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়। তো তখন আমি আমার মাকে নিয়ে একটা লেখা কবিতা জমা দিয়েছিলাম। তো সেটা যখন সিলেক্ট করে এবং আমার একজন টিচার, ইংরেজি শিক্ষক রেজাউল করিম স্যার আমাকে ডেকে বলেছিলেন যে এটা তুমি লিখেছ? জি জি স্যার, আমি লিখেছি। তখন বললেন যে তোমার লেখা খুব ভালো হয়েছে, আমরা সিলেক্ট করেছি, তুমি এক সময় খুব ভালো লিখবে, বড় লেখক হবে। তো তখন আমার ভেতরে যে একটা উৎসাহ পাই যে আমি পারবো বা আমার লেখাগুলো হয়েছে, আমি যেগুলো খাতায় লিখে ছিঁড়ে ফেলি তাহলে মনে হয় আমার লেখা হয়। তো তখন থেকেই যে আমার লেখার যাত্রাটা শুরু। আপনার লেখাতেই প্রায় দেখা যায় যে বাস্তবধর্মী এবং কিছুটা গভীর কিছু দিক প্রকাশ পায়। তো এটার পেছনে কারণটা আসলে কি? এটার পেছনে কারণ যেমন সমাজের বিভিন্ন বিষয় যখন আমরা দেখি, অন্যায় দেখি, মানুষ যখন বঞ্চিত হয় কোনো বিষয় নিয়ে, অধিকার নিয়ে, সেই বিষয়গুলো আমাকে খুব টানে। তো সেগুলো থেকেই মূলত আমি লেখার চেষ্টা করি এবং চরিত্রগুলো এবং ঘটনাগুলো পুরোটাই আমার কল্পনার জগতে একটা বাস্তব আবহাওয়ার মাধ্যমে আমি নিজে সাজাই সেটা। আচ্ছা, এবারে তো বইমেলা গেল, যেহেতু রোজার মধ্যে পড়েছিল, কেমন গেছে আপনার বইমেলা এবং এই বইমেলা থেকে আপনার কোনো বই প্রকাশিত হয়েছিল কিনা? হ্যাঁ, প্রথমে বলি সেটা হ্যাঁ, এবার বইমেলা হয়েছে রোজার মধ্যে, সময় খুব কম পাওয়া গেছে। দুপুর 1টা-2টো থেকে শুরু হয়েছে, তারপর এখন রাত 9টা পর্যন্ত চলে। তবে সেদিক থেকে বইমেলা প্রতি বছরই আমার যেমন একটা ভালো লাগার একটা আবেগের, এবারও সেটাই। তো ভালো হয়েছে এবং কিছু নতুন মুখ, নতুন লেখক, নতুন পাঠক সবার সমাগমে স্বল্প পরিসরে আমাদের যে বইমেলা সেটা খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে। আমার বই প্রকাশিত হয়েছে উপন্যাস তবুও তুমি। আচ্ছা, তো বড় হওয়ার পরে কোন লেখকের বই আপনাকে অনুপ্রাণিত করেছে, লেখা আসলে আপনাকে অনুপ্রাণিত করেছিল? আমি সব লেখকের বই পড়ার চেষ্টা করি। তো তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কল্লোল লাহিড়ী, তারপর যে সমরেশ মজুমদার, হুমায়ুন আহমেদ স্যার, সবার লেখাই আমার খুব ভালো লাগে। আমি প্রতিনিয়ত লেখার মধ্য থেকে শিখি কিভাবে লিখেছেন তারা। আচ্ছা, আপনার যদিও লেখালেখি জগতে আসার এক্সপিরিয়েন্সটা একটু তুলনামূলক বেশি, সো নতুন প্রজন্মে যারা এখন রিসেন্টলি এসেছে বা এই বইমেলায় যাদের বই প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন? আমার তো সবসময় মনে হয় সবাই আমার থেকে খুব বেশি জানে, আমি কিছুই জানি না। তো সেদিক থেকে নতুন যারা, তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং নতুন যে নতুন সময়, তাদের আমার থেকে আরও অভিজ্ঞতা বেশি। তো সেদিক থেকে সম্ভাবনা অনেক, চেষ্টা করলে, পরিশ্রম করলে, শেখার আগ্রহ থাকলে সবাই পারে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমরা তো একজন লেখক হিসেবে আপনাকে চিনি, কিন্তু যদি বলি পর্দার পেছনে বা পর্দার আড়ালে সুবর্ণা রায় আসলে মানুষটা কেমন, লেখালেখির বাইরে কলম খাতা ছাড়া তার লাইফটা আসলে কিভাবে কাটে, সেটা যদি একটু জানতে চাই। কলম খাতার বাইরে আমি খুব সাধারণ চিন্তা ভাবনার একজন মানুষ। আমি নিজেকে সব সময় মনে করি যে আমি একটা মেয়ে, একটা মা, তারপর যে একটা হাউসওয়াইফ। সংসারের কাজকর্ম নিজে করতে ভালো লাগে, রান্না বান্না, বাচ্চাদেরকে খাওয়ানো, সেগুলো আমার খুব পছন্দের। তারপর গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, যেখানে একটু জায়গা পাই গাছ লাগাই। তো কলম খাতার বাইরে খুব সাধারণ চিন্তা ভাবনার একজন সংসারী মানুষ। একজন লেখক যখন বাস্তবধর্মী বা ইমোশনাল কোনো কিছু লিখে থাকেন, তখন কি তার মধ্যেই ঢুকে থাকেন, ডুবে থাকেন তিনি, বা তার ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব কি সেখানে পড়ে কিনা, বা সেখান থেকে আসলে ওভারকাম আপনি কিভাবে করেন? আপনি যে ইমোশনাল জোনে চলে যাচ্ছেন, সেখান থেকে আপনার হ্যাংওভার কিভাবে কাটে?
বা সেখান থেকে বেরিয়ে আসেন কিভাবে? সেখান থেকে বেরিয়ে আসে আমার একটু সময় লাগে। যেমন আমি যখন একটা চরিত্র নির্মাণ করি, তো সেই চরিত্র নিজেকে সেখানে স্থাপন করি। সেই চিন্তা ভাবনার মধ্যে সেই পরিবেশ, আমি ঠিক ওই অবস্থার মধ্যেই মনে হয় আমি অবস্থান করছি। কোন একটা চরিত্র, কোন একটা ঘটনা যখন আমি লিখতে যাই, এমন হয়েছে যে আমি আমার লেখা লিখতে লিখতে আমি নিজেই কেঁদে ফেলছি, আমার কান্না পাচ্ছে। মনে হচ্ছে যে না, এটা এখন ঘটে যাচ্ছে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে। তো সেখান থেকে হঠাৎ করেই একটা নিজের পার্সোনাল লাইফে ফিরে আসাটা একটু সময় লাগে, একটু সময় প্রয়োজন হয় আর কি। আচ্ছা, আমরা তো বইমেলা সকলেই উপভোগ করি, কিন্তু বইমেলার এমন কোন একটা দিক আছে যেটা আপনার অপছন্দ, বা সেটা যদি একটু পরিবর্তন করা যেত, বা কোন একটা জিনিস যেটা বইমেলাতে অ্যাড করলে আরো ভালো হতো? অনেকেই তো আছে যারা খুব পড়তে পছন্দ করে এবং লিখতে পছন্দ করে বা জানতে চায় আর কি। এরকম মানুষও যেমন আছে, ঠিক সেরকম ঘুরতে আসার মানুষও আছে। তো বইমেলায় বই প্রেমী মানুষের থেকে ঘুরতে আসা মানুষের সংখ্যাটাই বেশি। তো সেই জায়গা থেকে বলবো যে পড়ার প্রতি অভ্যাস করাটা খুব বেশি প্রয়োজন। পড়ার ভেতরে বা বইয়ে ডুবে থাকলে মানুষের হতাশা কাজ করে না, মানুষ খুব বেশি মানসিকভাবে শক্তিশালী হয়। বই হচ্ছে এমন একটা বন্ধু যে কখনো ছেড়ে যায় না। তো সেই জায়গাগুলোর থেকে ঘুরতে আসার চেয়ে যদি আমরা পড়ার প্রতি বেশি আগ্রহী হই এবং নতুন যারা লিখছে তাদের বইগুলো কেমন হচ্ছে বা তাদের লেখার ভিতরে আমরা নতুন কিছু খুঁজে পাই কিনা, আমাদের পড়ার অভ্যাসটা খুব বেশি প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইনে বই এখন আমরা ঘরে বসে চাইলেই পাচ্ছি। তো জীবন যত সহজ হচ্ছে তত আমরা যেন মনে হয় কাজ করা বা খুঁজে বের করা বা পরিশ্রম করে বইমেলায় এসে বই নেওয়াটাকে সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। তো আমার মনে হয় আমরা যদি বইমেলায় এসে বইগুলো বেশি সংগ্রহ করি তাহলে আমাদের জন্য ভালো হয়, ঘরে বসে না নেওয়াটাই ভালো। আচ্ছা, আপনার লেখার মধ্যে আমরা কিন্তু অনেক সাবলীল ভাবে প্রকাশ পেয়েছে লেখালেখি, এবং সেই সাথে একটা কাব্যিক ব্যাপার রয়েছে। তো প্রত্যেকটা লেখকের একটা সিগনেচার স্টাইল থাকে, সেখানেও আপনারটা বহিঃপ্রকাশটা আমরা দেখেছি। তো আপনার এই সিগনেচার স্টাইলটা ক্রিয়েট করার জন্য কেমন পরিশ্রম করতে হয়েছে? আসলে সিগনেচার স্টাইল বলতে স্টাইল হয়ে গেছে। আমি স্টাইল তৈরি করার জন্য পরিশ্রম, হ্যাঁ, আমি আমার লেখার জন্য পরিশ্রম করি এবং আমি আমার নিজস্ব লেখাটাই সবসময় হচ্ছে যে পাবলিশ করি। তো আমি বই পড়ি শেখার জন্য, কিন্তু সেটা অনুকরণ করার জন্য না। সেদিক থেকে আমি যখন আমার একদম নিজের যে লেখাটা যখন আমি পাঠকদের মাঝে ছেড়ে দেই, তখন সেই স্টাইলটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবং ওটার জন্য যে আমাকে পরিশ্রম করে আপনাকে একটা সিগনেচার মানে ক্রিয়েট করতে হবে, সেরকম করে ক্রিয়েট করিনি। মানে আমার যা ভালো লাগে, আমার যা মন চায়, যেভাবে মন চায় আমি সেভাবেই লিখেছি, ওটাই একটা সময় আমার স্টাইল হয়ে গেছে। আচ্ছা, আপনি তো মোটামুটি অনেক ধরনের লেখাই লিখেছেন, কিন্তু এমন কোনো লেখা কি আছে যেটা আপনার মাথায় আছে বা আপনার পরিকল্পনায় আছে কিন্তু আপনি এখনো লিখেননি, কিন্তু ভবিষ্যতে লিখবেন? হ্যাঁ, সেরকম একটা চরিত্র সামনে আনার ইচ্ছা আছে। সেটা হচ্ছে যে আমরা যেমন উপন্যাসে সবসময় মানে প্রেম ভালোবাসা সেই ঘটনাকে কেন্দ্র করে একটা হিরো, একটা নায়ক মানে নির্মাণ করি, নায়ক চরিত্রটা নির্মাণ করি। তো আমার ভবিষ্যতে এমন একটা হিরো আনার ইচ্ছা আছে একটা গল্পে বা একটা উপন্যাসে। সেখানে হিরোটা হবে সমাজের অন্যায়ের প্রতিবাদ করবে, যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং ঊর্ধ্বতন দ্বারা যারা নির্যাতিত, সেই শ্রেণীর একজন হিরো হবে এবং সে সেই গল্পের মধ্যে ফাইনালি সেই সমস্যাগুলো সমাধান করে সাকসেসফুল হবে। এবং তার অবশ্যই একটা নায়িকা থাকবে, কিন্তু মেইন বিষয়টা থাকবে যে সমাজের সবার মানুষের হিরো থাকবে, সেরকম একটা চরিত্র আনার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি যেহেতু হিরোইনের কথা বললেন, তো নায়িকার কথা বললেন, তো স্বাভাবিকভাবে নারীদের কথা মনে পড়ে যায়। তো নারীদের নিয়ে আপনিও লেখালেখি করেছেন, তো নারী চরিত্র নির্মাণের ক্ষেত্রে কি আপনি সমাজের কোনো চেনা মুখের সন্ধান করছেন কিনা, বা এরকম কিছু আছে কিনা পরিকল্পনা? হ্যাঁ, নারী চরিত্র যখন আমি নির্মাণ করতে যাই তখন আমার একটা মানে এই শ্রেণীর নারীদের কথাই শুধু মাথায় আসে, যারা জীবনের শেষ পর্যায়ে এসেও যারা জানেই না যে তারাও পরিবারে মতামত দিতে পারে, তারা মানে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, শুধুমাত্র ঘরের কাজকর্মেই তারা সীমাবদ্ধ না থাকলেও পারে, তারা ঘরের কাজের বাইরেও তারা তাদের যে জ্ঞান বুদ্ধি মেধা এবং উন্নয়ন কর্মকাণ্ডে যে অংশগ্রহণ সেখানেও তারা চাইলে কাজ করতে পারে। কিন্তু এই জায়গাগুলোতে দেখা যায়
যে যারা খুব বেশি প্রবীণ ব্যক্তি, প্রবীণ নারী যারা, তারা এখনও সেই বিষয়গুলোতে অবগত না। তারা জানেই যে তারা ঘরে থাকবে, তারা রান্না করবে, তারা সবার দেখভাল করবে, এবং যারা পুরুষ শ্রেণী আছে তাদের গালমন্দ হোক, তাদের যেমন কথাবার্তাই হোক, তারা সহ্য করবে। এই জায়গাটাতে তারা মানে একেবারে অভ্যস্ত হয়ে গেছে। তো তাদেরকে নিয়ে আমার লেখা বা তাদের কথা আমার মনে হয় যে তাদের অন্তত জানা প্রয়োজন যে মানুষ সকলেই মানুষ, তারা যে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণও করতে পারে, তাদের যে জ্ঞান বুদ্ধি সেগুলো মত প্রকাশ করতে পারে। কিন্তু সংসারে যেটা হয় সেটা হচ্ছে যে নারী এবং পুরুষ দুজনেই সম্মানীয়, দুজনেরই মানে অংশগ্রহণ একে অপরের পরিপূরক হয়, আসলে কম্পিটিটর না কখনোই। এই জায়গাটা হচ্ছে যে আমি খুব মনে করি। আচ্ছা, সমকালীন সামাজিক রাজনৈতিক বাস্তবতা কি আপনার লেখাকে আসলে কোনোভাবে ছায়া ফেলে, বা মনে হয় যে কল্পনার জগৎটাই ভালো ছিল? সমকালীন রাজনীতি, আসলে আমি রাজনীতি নিয়ে সেভাবে লিখি না, কিন্তু একটা সাইড আমাকে খুব বেশি ভাবায়। সেটা হচ্ছে যখন আমাদের কিশোর যুবক যারা রাজনৈতিক সম্পৃক্ততায় যারা অনেকটা সময় নষ্ট করছে, যারা বই পড়ছে না, পড়াশোনামুখী না, তাদের আমার মনে হয় যে মানে জীবনের সব থেকে বড় সময়টা তারা এভাবে ধ্বংস করছে। তো সেই জায়গা থেকে ফেরত এসে আমাদের যুবক কিশোর যারা আছে তারা যদি বইমুখী হয় এবং একটা সময় পরে পড়ালেখা শিখে বয়সের পরিণত হওয়ার পরে যখন রাজনীতিতে আসবে, তখন মনে হয় তারা খুব ভালো কিছু করতে পারবে। তো এটা আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও, খুব ভালো লেগেছে এখানে এসে। জি দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।